জেনারেল ওয়াকার আপনার জন্য। ওয়াকার সাহেব একজন চির জাহান্নামী কেমন বোধ করে? আল্লাহ যখন কেয়ামতের দিন একজন মানুষকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিবে তখন সে কেমন বোধ করবে জেনারেল ওয়াকার? এই প্রশ্নটা আপনি নিজেকে করবেন। এই প্রশ্নটা রেখেই আমি আজকে কতগুলো জিনিস তুলে ধরব এবং সারা বাংলাদেশে আজকে এই জিনিসটা আলোচিত হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তো গেল, এখন জেনারেল ওয়াকারের কি হবে, জেনারেল ওয়াকারও কি যাবে কিনা, এই আলোচনাটা হচ্ছে। আমার মনে হয় এইসব আলোচনা শুনলে ওয়াকার আপনার কিন্তু কলিজায় চিনচিনে ব্যথা করার কথা। ওয়াকার, আপনি যদি বাংলাদেশের সামরিক যে কুগুলো হয়েছে সেগুলো একটু স্মরণ করেন দয়া করে। আমরা প্রথম কু কি দেখলাম যে 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ফেললো সেনাবাহিনীর একটা অংশ। কিন্তু চিন্তা করেন সেনাবাহিনী প্রধান কি করেছে? সেনাবাহিনী প্রধান বঙ্গবন্ধুকে বাঁচাতে যায়নি বা কোনো ব্যবস্থা নেয়নি বা নিয়েছে, সেগুলো কিন্তু আমরা ঠিক বলতে পারি না। সেনাবাহিনী প্রধান সেই জেনারেল শফিউল্লাহকে আমরা বিশ্বাসও করি না, অবিশ্বাসও করি না। কিন্তু জেনারেল শফিউল্লাহ কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার পর টেলিভিশনে এসে বলেনি যে আমি কিন্তু বাংলাদেশের দায়িত্ব নিলাম, আপনাদের দায়িত্ব নিলাম। খেয়াল রাখবেন জেনারেল সাহেব, কে বলেছে আমি বাংলাদেশের দায়িত্ব নিলাম? সেই ঘাতকরা বলেছিল, তাদের হয়ে খন্দকার মোশতাক বলেছিল, জেনারেল শফিউল্লাহ কিন্তু বলেনি, বা উপপ্রধান জেনারেল জিয়াউর রহমান বলেনি, বিমান বাহিনী প্রধান বলেনি, নৌবাহিনী প্রধান বলেনি। তারপরের কুটা কে করলো? তারপরে আমরা অনেক কু হয়েছে আমরা জানি, সেসব কু এখানে অত বলার আমাদের দরকার আছে কি? যেমন তারপরে অনেকগুলা 7ই নভেম্বরের কু, খালেদ মোশাররফের কু, কর্নেল তাহেরের কু এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় অসংখ্য কু হয়েছে বলে আমরা জানি, সেগুলো আমার আলোচনার বিষয় না। এরপরে কু করলো কে? জেনারেল মঞ্জুর। জেনারেল মঞ্জুর জিয়াউর রহমানকে খুন করেছে, জেনারেল মঞ্জুরকে খুন করে ফেলা হয়েছে। এসপার ওসপার আরো অনেক মানুষের বিচার হয়েছে, ফাঁসি হয়েছে। দৃশ্যপটে কে আসলেন? বিএনপির সরকার। তারপরে একটা কু হলো, জেনারেল এরশাদ কু করেছেন। জেনারেল এরশাদ কু করেছেন, 9 বছর রাষ্ট্র শাসন করেছেন। রাষ্ট্র শাসন করে উনি সুনাম দুর্নাম সবই কুড়িয়েছেন, সুনামও কুড়িয়েছেন। কিন্তু জেনারেল মঞ্জুরের কু পর জেনারেল মঞ্জুরকে হত্যা করা হয়েছে, কিন্তু জেনারেল মঞ্জুরের সুযোগও পাননি যে রাষ্ট্রের দায়িত্ব নিতে, এবং রাষ্ট্রে কিন্তু আর কোনো বিশৃঙ্খলা হয় নাই। বিএনপি সরকার ক্ষমতা, হ্যাঁ অবশ্যই একটা দুঃখজনক এপিসোড ঘটেছে বঙ্গবন্ধুকে হত্যার পর, এখন জেনারেল জিয়াউর রহমানকে হত্যা করে ফেলল। তারপরে প্রেসিডেন্ট এরশাদ রক্তপাতহীন কু করলেন, উনি জাতির দায়িত্ব নিলেন, দায়িত্ব কিন্তু উনি পালন করেছেন। হ্যাঁ, আপনি বদনাম করতে পারেন যে ভালোভাবে খারাপভাবে, কিন্তু পালন করেছেন। তারপরে যে কে কু করলেন? জেনারেল নুরউদ্দিন। জেনারেল নুরউদ্দিনের কুয়ের পর কি হয়েছিল? জেনারেল ওয়াকার, জেনারেল নুরউদ্দিনের কুয়ের পর হয়েছিল বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক অর্থাৎ নির্বাচনী ব্যবস্থা কায়েম হয়েছিল। সেই নির্বাচনে বাংলাদেশের সকল দল অংশ করেছিল। আপনার মনে আছে জেনারেল সাহেব? আপনি তখন কি ছিলেন? চাকরিতে ঢুকেছেন তো বটেই, ছোটখাটো ক্যাপ্টেন থাকতে পারেন আর কি সেই সময়, যতটা আমি হিসাব করে বুঝতে পারি। তারপরে কি হয়েছে? জেনারেল নুরউদ্দিন স্পষ্টভাবে রাষ্ট্রের পক্ষে কিন্তু অবস্থান নিয়েছিলেন। তারপরে জেনারেল নাসিম কু করেছেন, ব্যর্থ হয়েছেন, এমন কোনো আমাদের জাতির উপর সেটার কোনো প্রভাব নাই। তারপরে আমরা দেখলাম যে কু করেছেন জেনারেল মইনিউ আহমেদ। জেনারেল মইনিউ আহমেদ বলেছেন আমি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, শক্ত হাতে সবাইকে দমন করেছেন, বিএনপি, আওয়ামী লীগ, কাউকে কিন্তু ছাড় দেন নাই, অনেককে জেলে নিয়েছেন, সবকিছু। কিন্তু সেখানে না একটা ন্যায় বিচারের প্রচেষ্টা ছিল।
আমি অন্তত জেনারেল মইনি আহমেদের পক্ষে বলতে চাই যে একটা ন্যায় বিচারের প্রচেষ্টা ছিল, মানুষকে একটা আপনার বিশ্বস্ততা দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে সকল ধরনের দুর্নীতিবাজকে ধরা হচ্ছে, অনেককে ধরা হয়েছে, সব ধরনের মানুষ জেলে গেছে, তেমন কাউকে কিন্তু জেনারেল মইনি আহমেদ ক্ষমা করেননি। অর্থাৎ ওনার ধরপাকড়ের মধ্যে একটা কিন্তু আপনার আপনি ব্যালেন্স না বলে আমি বলবো যে মানুষ অন্তত আস্থা পেয়েছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছিল, সবকিছু আপনি জানেন। তারপরে যেটা হয়েছিল, জেনারেল মইনি আহমেদের কুয়ের পর উনি কিন্তু নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। সেই নির্বাচনে বাংলাদেশের সকল দল অংশগ্রহণ করেছিল। জেনারেল মইনি আহমেদ বেগম খালেদা জিয়ার নিযুক্ত সেনা প্রধান ছিলেন। তিনি বেগম জিয়া বা বিএনপির সাথে বেইমানি করেছেন এটাও বলতে পারি, কিন্তু উনি কি বিএনপির কোন লোককে আপনার কুয়ের পর যেভাবে রাস্তায় পিটিয়ে মারা হয়েছে আওয়ামী লীগের লোকদের সেভাবে পিটিয়ে মেরেছিল? মারেনি। জেনারেল মইনি আহমেদের পর বাংলাদেশ চলছে, তারপরে কুটা করলেন আপনি। আপনি কু করে বলেছেন যে আমি জাতির বা আমাদের সবার আপনি দায়িত্ব নিয়েছেন, বলেছেন না? এখন আপনি দেখুন যে আপনি দায়িত্ব নেওয়ার পর যা যা ঘটেছে, এই যে এতগুলো মানুষের কথা বললাম, জেনারেল শফিউল্লাহ তো আগেই সারেন্ডার করে দিয়েছেন, উনি সেই কুয়ের অংশ নন। তারপরে যেসব ঘাতক বাহিনী ছিল তাদের বিচার হয়েছে, সবার হয়তো বিচার কার্যকর হয় নাই, অর্থাৎ তাদের যে দণ্ড সেটা কার্যকর হয় নাই, কিন্তু বিচার হয়েছে। তারপরে মঞ্জুরের বিচার হয়েছে, বিচার না হলেও মঞ্জুরকে খুন করা হয়েছে। তারপরে এরশাদ সাহেব, উনি তো বেঁচে গেছেন, রাষ্ট্র শাসন করেছেন ভালোভাবে, দক্ষতার সাথে, বদনাম সুনাম দুটোই কুড়িয়েছেন। নুরুদ্দিন সাহেব সুনাম কুড়িয়েছেন। তারপরে মইনি আহমেদ যতই বলুন, তিনি কিন্তু একটা নির্বাচনের ব্যবস্থা করেছেন। হ্যাঁ, বিএনপি বলে ওই নির্বাচন কারচুপি হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, সবই হয়েছে বলে, কিন্তু মোটা দাগে বিএনপিও কিন্তু ওই নির্বাচনটাকে স্বীকার করে। তারপর আপনি দায়িত্ব নিয়ে যে বললেন যে আমি জাতির দায়িত্ব নিলাম, এভাবে কিন্তু কেউ কিন্তু বলে নাই, ওদের কেউ, ওই জেনারেলদের কেউ কিন্তু এটা বলে নাই যে আমি আপনাদের দায়িত্ব নিলাম, আমার উপর আস্থা রাখুন। ওয়াকার, কিন্তু আপনি কোন পরিস্থিতিতে কি করেছেন? আপনি আপনার নিয়োগকর্তার সাথে সরাসরি আপনি কিন্তু মুনাফিকি করেছেন। একজন মুনাফিক কি বেহেশতে যেতে পারে? ধরলাম যে আপনি ধরে নিয়েছেন যে আপনি বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য আপনি মুনাফিক কি করেছেন, সেই আলোচনায় যাচ্ছি না, আপনি হয়তো বেহেশতে চলে যাবেন সেই জন্য। কিন্তু আমি আলোচনা করছি যে এই যে আপনার যে আপনি যে বেঁচে থাকবেন যে কয়দিন এখন থেকে, সেই সময়টা আপনার জন্য কি, সেটাই আলোচনা করার জন্য কিন্তু এত কথা বলছি। আপনি দায়িত্ব নেওয়ার পর দেখা গেল যে আপনি আওয়ামী লীগের অনেক নেতাকে বাঁচিয়েছেন, সেটা আপনি অত্যন্ত চতুর একজন লোক, এটা বোঝা গেছে যে আপনি এটা বাঁচিয়ে আপনি ভবিষ্যতে দেখাবেন যে আপনি অনেককে বাঁচিয়েছেন, তারাও অনেকে আপনাকে বাঁচাতে আসবে, কিন্তু বাঁচাতে কি পারবে? আপনার নিয়োগকর্তার সাথে যে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন, শেখ হাসিনার সাথে তার কোনো এই ধরনের হাতে গড়া অফিসার আপনার মতো বিশ্বাসঘাতকতা করতে পারতো? কোনোদিন রাতে আপনি আপনাকে একটু জিজ্ঞেস করেন তো, কোনোদিন বৃষ্টির সময় কিংবা কোনোদিন আকাশে বাজ পড়লে নিজেকে একটু জিজ্ঞেস করবেন যে আপনি শেখ হাসিনার সাথে, আপনি এবং নাজমুল মিলে, নাজমুল তো ফরেন মিনিস্ট্রিতে অ্যাম্বাসেডর ছিল, আমি ডিজি ছিলাম, আমার অধীনে চাকরি করেছে বলা যায়, কারণ আমি যে ডেস্কে কাজ করতাম সারা পৃথিবীতে যত অ্যাম্বাসেডর সবগুলোই এক ধরনের ওইখানে যোগাযোগ করতো। নাজমুল আমাকে দিনে 2বারও ফোন করেছে, আমি উত্তর দিয়েছি, তাকে গাইড করেছি। সেই নাজমুল নাকি বড় জঙ্গি হিসাবে আবির্ভূত হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। ওয়াকার, একবার নিজেকে জিজ্ঞেস করবেন, আকাশে বাজ পড়লে জিজ্ঞেস করবেন, হ্যাঁ, রাতে যদি আপনি বিদ্যুৎ চমক দেখেন জিজ্ঞেস করবেন, বন্যাতে জিজ্ঞেস করবেন, খরাতে নিজেকে জিজ্ঞেস করবেন, গাড়ির টায়ার ফাটলে, হ্যাঁ, তখন আপনি নিজেকে জিজ্ঞেস করবেন যে আপনি যে বেইমানিটা শেখ হাসিনার সাথে করেছেন, এইটা কি শেখ হাসিনার সাথে আর কেউ করতো? এইভাবে সরাসরি আপনি আর নাজমুল মিলে যে বেইমানিটা করেছেন, বিমান বাহিনীর প্রধানের কথা আমরা কিন্তু অতটা জানি না, ভবিষ্যতে হয়তো জানা যাবে। এখন সবাই বলা বলি করছে যে নাজমুল আর আপনি মিলে কিন্তু বেইমানিটা করেছেন। ওয়াকার, কয়জন মানুষ শেখ হাসিনার অধীনে যারা চাকরি করেছে তারা এই কাজটা করতে পারতো?
আইজিপি পেরেছে? পারে তো নাই, কেউ তো পারে নাই, আপনি কিন্তু পেরেছেন। আপনি পেরে আপনি জাতির দায়িত্ব নিয়েও কিন্তু আপনি বাঁচতে পারতেন। আপনার জন্য আপনি যদি ঠিক মইনুল আহমেদ যে কাজটা করেছে সেটা যদি করতেন, আওয়ামী লীগের অনেক লোককে জেলে দিতেন, কিন্তু কাউকে রাস্তায় মারতে দিতেন না, কাউকে সাধারণ মানুষের উপর অত্যাচার, আওয়ামী লীগের সাধারণ কর্মীদের উপর অত্যাচার হতে দিতেন না। জেলে দেওয়ার পর আপনি মইনুল আহমেদ যে পর্যায়ে নির্বাচন করেছে, কিংবা জেনারেল নুরুদ্দিনের কুয়ের পরে বিচারপতি শাহাবুদ্দিন অস্থায়ী রাষ্ট্রপতি হয়ে যেভাবে নির্বাচন করেছে, আপনি যদি সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতেন, সেই নির্বাচনে যদি একেবারে ফেয়ারলি বিএনপি আওয়ামী লীগ সব দল অংশগ্রহণ করতে পারত, আপনি কিন্তু ইতিহাসে বেঁচে যেতেন এবং অনেক সুনামও কুড়াতে পারতেন, যেহেতু জঙ্গি উত্থানে অনেক সাধারণ মানুষকে আপনারা সম্পৃক্ত করতে পেরেছিলেন। আপনি সেটা করেছেন জেনারেল ওয়াকার, আপনি সেটা কিন্তু করেন নাই। আপনি এরপরে একটা জিনিস কি খেয়াল করেছেন জেনারেল ওয়াকার, যেই দিন থেকে আপনি কু করে ফেললেন সেই দিন থেকে কিন্তু আপনি আর সেনাপতি নাই। আমি জানি আপনার আপনার বিভিন্ন চামচারা বলছে যে একজনকে বলতে দেখলাম যে আপনি জেনারেল ইন কি ওয়ার টাইম জেনারেল। আপনি আসলে সেদিন থেকে আপনি কিন্তু একজন জেনারেল, একজন সেনাবাহিনী প্রধান থেকে আপনি কিন্তু একটা চাকরে পরিণত হয়েছেন। হ্যাঁ, আপনি অনেক ক্ষমতাধর ছিলেন ইউনূসের আমলে, কিন্তু সত্য কথা হলো আপনি কিন্তু রাতারাতি জেনারেল থেকে চাকরে পরিণত হয়েছেন। আপনি যেসব আত্মঘাতী জঙ্গিরা এই উত্থান ঘটিয়েছে আপনার কুয়ের সুযোগ নিয়ে, তারা আপনাকে চাকর বানিয়েছে। আপনি তারা রাস্তাঘাটে বলেছে আপনি তাদের চাকর। যেসব সাইবার সন্ত্রাসী এই উত্থান ঘটিয়েছে আপনার কুয়ের সুযোগ নিয়ে, সেই পিনাকি, ইলিয়াস, সেই সব সাইবার সন্ত্রাসীরা বলেছে যে আপনি চাকর, আপনি নিরেট চাকর। যে জাহেদ সাহেব এখন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা এবং আরো বিভিন্ন বিষয়ক উপদেষ্টা, জাহেদ সাহেব বলেছে আপনি চাকর, আপনি সেই ইন্টারিম গভর্নমেন্টের চাকর। তারপরে আপনার অধপতনটা দেখেন না, আপনি কি ফিল করেছেন? আপনি তারেক রহমান সাহেবকে সারা সেনাবাহিনী পাঠিয়ে দিলেন ওনার প্রতিরক্ষা করার জন্য। উনি যেদিন আসলেন পুরো সেনাবাহিনীকে পাঠিয়ে দিয়েছেন না? কিন্তু আপনি কি সেনাবাহিনী প্রধান হিসাবে কতটা ক্ষমতা, আপনি শেখ হাসিনার সময় সেনাবাহিনী প্রধান হিসাবে যেভাবে আপনাকে নির্ভার জেনারেল সেনাপ্রধান, এই বোধটা আপনি করতে পারতেন, অনুভব করতে পারতেন। তারেক রহমানের জন্য পুরো সেনাবাহিনী রাস্তায় পাঠিয়ে দিয়ে সেই কি ওই যে ওই রাস্তাটাতে, হ্যাঁ, বসুন্ধরার ওই রাস্তায় আপনি 300 ফিটে পুরো সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে কি আপনি সেই সম্মান বোধ করেছেন? না আপনি চাকর বোধ করেছেন, যে আপনি এখন একটা চাকরে পরিণত হয়েছেন। আপনি এমন একটা কাজ করেছেন যার ফলে কিন্তু আপনি চাকর হয়ে গেছেন। এবং আমি নিশ্চিত সেদিন কিন্তু আপনি নিজেকে জেনারেল সেনাবাহিনী প্রধান বোধ করেন নাই, আপনি নিজেকে চাকর বোধ করেছেন। আপনি যেদিন স্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে গেছেন, আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি আপনি কিন্তু তখন নিজেকে চাকর মনে করেছেন। মানে আপনার অনুভবটা বলছি, আমি মানুষ কি ভাবলো সেটা না, আপনার অনুভব ছিল সেদিন আপনি একটা চাকর হয়ে গেছেন। রাতারাতি আপনি শেখ হাসিনার সাথে বেইমানি করে আপনি কিন্তু চাকর হয়ে গেলেন। আপনার বোধে একটা চাকর ছিল, এতে কোনো সন্দেহ কারো করার কিন্তু অবকাশ নাই জেনারেল ওয়াকার। তারপরে আপনার সময় যে রাস্তায় মানুষ পিটিয়ে মারা হয়েছে, আপনি জানেন দীপু দাস নামে একটা হিন্দু ছেলেকে মেরে আবার পুড়িয়েও দেওয়া হয়েছে। আপনার সময়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হয়েছে জেনারেল ওয়াকার, সবচেয়ে বেশি। আপনি এটা দেখাতে পারবেন না। হ্যাঁ, 75 সালে হয়েছে সেটাও অনেক বড় মানবাধিকার লঙ্ঘন, কিন্তু এত দীর্ঘদিন ধরে তো সেটা চলে নাই। তারপরে অনেক মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশে হয়েছে, 21শে আগস্ট হয়েছে, এগুলো তো সব আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ করেছে। আর আপনি কিন্তু আওয়ামী লীগের উপরই মানবাধিকার লঙ্ঘন করলেন। আপনি গোপালগঞ্জে কয়জনকে খুন করেছেন? 4 জনকে করেছেন না? আপনাকে খুব পাওয়ারফুল মনে হচ্ছিল সেদিন, তাই না? আপনি অনেক পাওয়ারফুল জেনারেল। গোপালগঞ্জে 4 জন খুন করে আপনি ইউনূসের ফেভারিট হইতে চাইলেন, তারেক রহমানের ফেভারিট হইতে চেয়েছেন না? তারপরে দেখেন জেনারেল ওয়াকার, শেখ হাসিনার সময়ে যাকে আপনি ফেলে দিলেন, যেই মনিবের, যেই হাত থেকে আপনি ভাত খেয়েছেন,
সেই হাতে কিন্তু আপনি পায়খানা করে দিয়েছেন। কত নিম্নমানের ইতর আপনি, সেই হাতে আপনি পায়খানা করেছেন, প্রস্রাব করেছেন, তাই না ওয়াকার? কিন্তু এটা করে যদি আপনি নিজেকে ওয়াকার জেনারেল ভাবতে পারতেন, আপনার যদি সেই 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 বোধ মানে আপনি অনুভব করতেন যে না এবার আমি জেনারেল হলাম, আমি সেনাবাহিনী, সেটাও পারেন। আপনি তো পরবর্তীতে আপনি চাকর বোধ করতে শুরু করেছেন নিজেকে, জঙ্গিদের চাকর, ইউনূসের চাকর, হ্যাঁ, এমনকি ডাস্টবিন শফিক তারও চাকর বোধ করেছেন আপনি, করেন নাই? এখন তারেক রহমানের চাকর, এখন আর আপনি কি করেছেন? আপনি শেখ হাসিনার যে অর্থনৈতিক উন্নয়ন 7%, 6%, 6.8% যে গড় জিডিপি, সেটাকে কি হয়েছে জানেন? এই যে গত যে 2025-26 অর্থ বছরের শেষ কোয়ার্টারে, অর্থাৎ লাস্ট 4 মাসে, মার্চ, এপ্রিল, মে, জুন, কত বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি? 2.2%। 2.2% মানে কি? অলমোস্ট বাংলাদেশের মানুষের যে প্রবৃদ্ধি, অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধির হারের সমানে জিডিপি নেমে এসছে 6.8 থেকে 2.2। এর জন্য কে দায় নিবে? ইউনূস নিবে না, কারণ ইউনূসকে তো আমরা সন্ত্রাসী হিসাবেই চিনি, বিশ্ববাটপার হিসাবে চিনি। ইউনূস এসে ডাকাতি করতে ডাকাতি করে চলে গেছে, ইউনূস এসে ধ্বংস করতে ধ্বংস করে চলে গেছে। আপনি তো রাষ্ট্রের একটা পথ ধরে রেখেছেন ওয়াকার। ইউনূস আসতে পেরেছে কারণ আপনি কু করেছেন, ইউনূস লুটপাট করেছে কারণ করতে পেরেছে কারণ আপনি কু করেছেন, জঙ্গি সন্ত্রাসীরা বাংলাদেশ দখল করতে পেরেছে কারণ আপনি কু করেছিলেন। আপনার কুয়ের অপরাধ কি আপনি হিসাব করেন জেনারেল ওয়াকার? আমি শুনেছি আপনি সূরা ইয়াসিন পড়ে রাত্রে ঘুমাতে যান, কিন্তু এগুলা কি আপনি ভাবেন? যে দেশটার অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.8% ছিল, হ্যাঁ, কোভিডের পরেও 7-8%, 8% পর্যন্ত হয়ে গিয়েছিল, সেই দেশের আজকে জিডিপি প্রবৃদ্ধি 2.2%। সেই দেশে কত মানুষ মারা গেছে আপনার কুয়ের পরে, কত মানুষকে রাস্তায় পিটিয়ে মারা হয়েছে, কত মানুষকে ঘর বাড়ি ছাড়া করা হয়েছে, মুক্তিযুদ্ধের যে স্মৃতিচিহ্ন ধ্বংস করা হয়েছে। এগুলোর জন্য কে দায়ী থাকবে ওয়াকার? কে দায়ী থাকবে? ইউনূস দায় নিবে? ইউনূস তো চুরি করে চলেই গেছে, ধ্বংস করে, আবার হয়তো রাষ্ট্রপতি হিসেবে ফিরে আসবে শুনছি। আসুক না আসুক, ইউনূস তো দায়ও নিবে না। ইউনূসের জন্য কিন্তু বড় বড় আব্বারা বসে আছে বিদেশে, তাকে আপনাকে দিবে। যেই ডোনাল্ড লুর ধমক খেয়ে আপনি কু করেছেন, ডোনাল্ড লু আপনাকে পাত্তা দিবে? এখন দিবে? আপনাকে এখন চাকর মনে হচ্ছে না নিজেকে? এখন যে সারা বাংলাদেশের মানুষ ভাবছে যে হ্যাঁ চুপ্পু গেছে, এখন ওয়াকার কখন যায়, তখন আপনার নিজেকে চাকর মনে হচ্ছে না? কোনো সম্মানিত মানুষ বোধ করছেন আপনি? নিজে করতে পারছেন আপনি নিজেকে যে আপনি একজন সম্মানিত মানুষ? এখন নিজেকে চাকর মনে হচ্ছে না? এখন দেখেন, আপনি দাড়ি রেখেছেন, দাড়ি রেখলে একটা মানুষকে কিন্তু সৌম্য, কান্তি, হ্যাঁ, সুন্দর মনে হয়, যে না একটা পবিত্র আছে। আপনাকে খুব কুৎসিত লাগে, অত্যন্ত কুৎসিত, জঘন্য লাগে দাড়িতে। আপনি একটা অপরাধীর, দেখেন একজন অপরাধী যখন অপরাধ করে, দাড়ি রাখুক আর হজ করুক, তাকে কুৎসিত মনে হবেই মানুষের চোখে। আপনাকে কিন্তু সবারই কুৎসিত লাগে। এমন নয় যে আপনি যাদেরকে চাকর হয়েছেন, সেই এনসিপি বলুন, ইউনূস বলুন, তারেক রহমান সাহেব বলুন, বা বিএনপি, সবার চোখে আপনি কুৎসিত। আপনার দাড়ি, শ্মশ্রুমণ্ডিত চেহারা, সৌম্য মানে সুন্দর হওয়ার পরিবর্তে কুৎসিত হয়েছে, অত্যন্ত জঘন্য লাগে আপনাকে ওয়াকার। এখন তো সবাই ভাবছে আপনাকে ফেলে দিবে। আমি জানি না আপনাকে তারেক রহমান ফেলবে কি ফেলবে না, কিন্তু এই পৃথিবীতে আপনি পতিত হয়ে গেছেন। আপনার অপরাধগুলো চিন্তা করেন। আপনি সেই জেনারেল শফিউল্লাহ থেকে, যাদের আমলেও রাষ্ট্র বড় ধরনের আপনার সমস্যায় পড়েছিল বা একটা ক্রান্তি লগ্ন পার করেছে, সব জেনারেলদের সাথে আপনি নিজেকে তুলনা করবেন। তাদের মধ্যে বঙ্গবন্ধুর হত্যাকারীরা ফাঁসিগ্রস্ত হয়ে গেছে, জিয়াউর রহমানের হত্যাকারীকে মেরে ফেলা হয়েছে, এবং আরো হত্যাকারীদেরও কিন্তু ফাঁসি টাসি হয়েছে, এবং সর্বশেষ একজনকে ধরা হয়েছে। আর অন্যান্যরা তো রক্তপাতহীন কু করেছেন। আপনার কুয়ো রক্তপাতহীন, কিন্তু আপনার কুয়ের পরে যে অবিচার হয়েছে, যে জাহান্নাম বাংলাদেশ পরিণত হয়েছে, বাংলাদেশে অর্থকরী যেভাবে কেটে, হ্যাঁ, আপনার ওই শেখ হাসিনার সময়ের 100 টাকা আজকে বাংলাদেশের কিন্তু 40 টাকা। প্রতি 100 টাকায় যে 60 টাকা অবনমন হয়েছে, কতগুলা টাকা কমে গেছে। এই অপরাধটা কিন্তু জেনারেল আপনার ঘাড়ে।
আপনার নাজমুলের বিমান বাহিনী প্রধানের ঘাড়ে, কিন্তু আসলে তাদের ঘাড়েও না, মূলত আপনার ঘাড়ে। বাংলাদেশে সবাই জানে যে সেনাবাহিনী প্রধান ঠিক থাকলে বাকিরা অটোমেটিক ঠিক থাকে। আপনার ঘাড়ে কত অপরাধ জমা হয়েছে, অর্থনৈতিক, সামাজিক, মুক্তিযুদ্ধকে ধ্বংস। অবশ্য মুক্তিযুদ্ধ নিয়ে আপনার কিছু এসে যায় না, আপনি ভাবছেন যে আমি তো এটা চাই না, আমি তো চাই যে এগুলো না থাকুক। কিন্তু অনেক মানুষ তো চায়, 8-10 কোটি মানুষ তো চায় যে ওগুলা থাকুক। তাদের চোখে আপনি ওই অপরাধে অপরাধী হয়েছেন না। এখন সবাই ভাবছে যে আপনাকে যে কোনো মুহূর্তে ফেলে দেওয়া হতে পারে। আপনার মাত্র শুরু হলো। এই যে আপনি আজকে থেকে যতদিন বেঁচে থাকবেন, বা এই যে 2024-এর 5 আগস্ট থেকে যতদিন বেঁচে থাকবেন, আপনি কিন্তু ওই সময়টা একজন চির জাহান্নামী মানুষ যেই বোধ করে, সেই বোধের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। হয়তো আপনার এই বোধটা এখনো আসছে নাই, কারণ চাকরিটা আপনার এখনো আছে। আপনাকে লেফট রাইট আপনার অর্ডারলি, তারপরে যারা আপনার রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকে তারা স্যালুট করে এখনো, কারণ আপনি তো সেনাবাহিনী প্রধান। যেদিন যাবেন সেদিন তো আর স্যালুট করবে না। আপনাকে ওই বিষণ্ণতায় পাবে, আপনাকে না পাইতে পারে। আপনি যদি শয়তানের চরম শয়তান হয়ে যান, অনেক সময় এগুলা পায় না, কিন্তু সার্বিকভাবে সেটা তো আপনার মানসিক বৈকল্য। আল্লাহ কিয়ামতের দিন কাউকে চিরজাহান্নামীর ঘোষণা দিলে তার যে বোধটা হয়, জেনারেল ওয়াকার আপনি যে কয়দিন বেঁচে থাকবেন এই বোধ নিয়ে আপনাকে কিন্তু বেঁচে থাকবে। এইখান থেকে মুক্তির আপনার কোনো উপায় নাই, কিন্তু তবু আছে। আপনি যে কয়দিন ক্ষমতায় আছেন সেই কয়দিন যদি আপনি সব দলের অংশগ্রহণে নির্বাচন বা কিছু একটা করতে পারেন, আমি জানি না ওটা বাস্তবতা ভিত্তিক কিনা, কিন্তু সেটা করার বোধে আপনার আর সুযোগ নাই। আপনি চুপ্পু চলে গেছে, আপনি যাবেন কবে আমি জানি না, কিন্তু এই যে চির জাহান্নামীর যে বোধ, এইটা আপনাকে তাড়না করবে। বাংলাদেশের কোনো জেনারেল জীবিত অবস্থায় এই শাস্তি পায় নাই। মঞ্জুরের হয়তো পাইতো, মঞ্জুরকে তো মেরে ফেলা হয়েছে, আর কারো কিন্তু এই শাস্তিটা হয় নাই। জেনারেল মইনি আহমেদ উনি দেশে আছেন বা থাকতে পারেন না সেটা আমি জানি, কিন্তু উনি তো এতটুকু সন্তুষ্টি আছে যে উনি দেশপ্রেমিক মানুষ, উনি কিন্তু নির্বাচনের ব্যবস্থা করেছিলেন একজন জেনারেলের সর্বোচ্চ যেটা করা সম্ভব। আপনিও একটা নির্বাচনের ব্যবস্থা করেছেন, সেখানে বাংলাদেশের 50% মানুষকে আপনি অংশগ্রহণ করতে দেন নাই। আপনি চিন্তা করেন তো, জেনারেল মইনু আহমেদ কি ইলেকশন করেছে, আপনি কি ইলেকশন করেছেন? আপনি কি আপনার মাতা পিতার সন্তান? আপনার কাছে কি কোনো বিবেক কাজ করে ওয়াকার? শুধু জঙ্গি বোধ নিয়ে আপনি যদি ভাবেন মরে গেলে আপনি বেহেশতে চলে যাবেন 72-এর কাছে, করতে পারেন এই বোধ, এটা তো অনেকেই বিশ্বাস করে, কিন্তু সেটার আগে যে অপরাধগুলা হয় সেই অপরাধের জবাব দিতে হবে না? ধরলাম যে পরকালে দিলেন না, এই যে ইহকালে দিতে হবে না মানুষকে? আপনাকে দিতে হবে। একজন চির জাহান্নামী হিসাবে কিন্তু আপনি বেঁচে থাকবেন এবং এই বোধ নিয়ে আপনি মৃত্যুবরণ করবেন। এখন বলুন, আপনার চেয়ে দুর্ভাগা বাংলাদেশে আর কে আছে এই মুহূর্তে? আর কে আছে?